ছোটবেলা থেকে আমরা সবাই কিন্তু ভূতের গল্প বা মুভি দেখতে খুবই পছন্দ করি। কিন্তু রিসেন্ট মুক্তি পাওয়া তামিল মুভি বাঘ বা আরানমারাই 4 যাই বলুন না কেন, মুভির গল্পটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। সব থেকে আলাদা আর হার্ট টাচিং। 10 বছর আগে প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করে আদরের ছোট বোন সেলভি। এতদিন আদরের বোনের কোনো খোঁজ না পেলেও হঠাৎ পুলিশের এসে খবর দেয় বোন ও তার স্বামী সুইসাইড করেছে। এটা হলো বোনের মৃত্যু রহস্যের জট খুলতে গিয়ে এক দাদার রহস্যে জড়িয়ে যাওয়ার কাহিনী। আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি আজকের গল্প বাঘ। আমি শ্রেয়ার, সাথে থাকুন সিনে গল্পতে। মুভি শুরুতেই আমরা দেখি একজন পুরোহিত আর তার মেয়ে রেনুকে দুজনে নৌকা করে যাচ্ছে ওপারের মন্দিরের পুজোর আয়োজন করতে। গ্রামের এই দেবী খুবই জাগ্রত আর তারই পুজো বিশাল আয়োজন করা হয়েছে। রেনু বাবার কাছে জানতে চায় কেন গ্রামবাসী এই বিশেষ পুজো এত ধুমধাম করে চলেছে এতদিন ধরে। উত্তরে পুরোহিত বাঘ নামে এক অপশক্তির কথা জানায় রেনুকে। সেই পিশাচ জলেই বাস করত, আর যে এই নদীর উপর দিয়ে যেত তাকে মেরে ফেলে তার রূপ ধারণ করত, সেই ব্যক্তির বাড়ি কি গোটা পরিবারকে শেষ করে ফেলত একইভাবে। তবে এই বাঘকে কোনোভাবে বন্দি করতে পারলে তাকে দিয়ে সব কাজ করানো যেত। শত শত বছর ধরে মানুষ বাঘকে বন্দি করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। তাই দেশ বিদেশ থেকে তান্ত্রিকদের ডেকে করিয়ে তাদের বাঘের আত্মাকে এক ঘোড়ার ভিতরে বন্দি করে তাই নদীর বুকে সমাধি দেওয়া আছে। এই সবই সম্ভব হয়েছে দেবী মায়ের আশীর্বাদে, আর সেই জন্যই মানুষ এত ধুমধাম করে পুজো দেয়। গল্প শুনতে শুনতে রেনুর হাত পাথরে লেগে কেটে যায় আর রক্ত বেরোতে শুরু হয়। রেনু রক্তটা জলে ধুয়ে নেয়, তার রক্ত মিশে যায় এই নদীর জলে। অন্যদিকে পুরোহিতের বৈঠাটা জলের নিচে কোথাও একটা আটকে যায়। তিনি জোরে টান দিতেই দেখা যায় একটা ঘোড়া সেখানে তার মুখটি খুলে গেছে। দুর্ভাগ্যবশত সেই ঘোড়াটার মধ্যেই বন্দি ছিল বাঘের আত্মাটা। জোরে টানাটানি করার ফলে সেই ঘোড়ার মুখটা খুলে বাঘের আত্মা আবার মুক্তি পেয়ে যায়। পুরোহিতের নিজের অজান্তেই সে বাঘ রাক্ষসকে মুক্তি দিয়ে ফেলেছে। তিনি মেয়ের দিকে তাকাতেই দেখেন রেনু একটা বিশাল মাছ হাতে করে বসে আছে। সেটাকে ছেড়ে দিতে বলে পিছন ফিরে তিনি দেখেন তার মেয়ের মৃতদেহ পড়ে আছে জলে। আবার মেয়ের দিকে তাকাতেই দেখেন নৌকার উপর বসে তার মেয়ে কাঁচা মাছটাই খেয়ে নিচ্ছে। তার আর কিছু বুঝতে বাকি থাকে না। বাঘ রাক্ষস মুক্তি পেয়ে তার মেয়েকে মেরে ফেলে তার রূপ ধারণ করেছে। রূপ ধারণকারী বাঘ পুরোহিতের দিকে এগিয়ে আসতেই পুরোহিত বুদ্ধি করে পবিত্র জল তার গায়ে ছিটিয়ে দেয়। কিছুটা বশে আনতে পারলেও বীজ মন্ত্র পাঠ করে সর্বশক্তি দিয়ে বাঘের আত্মা একটা ঘটির মধ্যে বন্দি করে সে। রেনুরূপী বাঘ কাকুতি মিনতি করতে থাকে পুরোহিতের কাছে, সে যেন সেই আত্মাটা তাকে ফিরিয়ে দেয়। কিন্তু পুরোহিত কোনো মতেই সেটাতে রাজি ছিল না, কারণ সে আত্মাটাকে বন্দি করে বাঘকে বশে করে ফেলেছিল। তার স্ত্রীর পক্ষে কোনো মতেই মেনে নেওয়া সোজা হবে না যে তার একমাত্র মেয়ে রেনু এখন বেঁচে নেই। তাই সে বাঘকে অভিনয় করতে বলে এবং তাদের সাথে তাদের বাড়িতে গিয়েই থাকতে বলে। বাঘের যেহেতু আত্মাটা পুরোহিতের কাছেই ছিল, তাই জন্য কোনো মতে সে নিজের থেকে না চাইলেও তাকে গোলাম হয়েই থাকতে হয় পুরোহিতের কাছে। পরের দৃশ্যে সারভানা নামে এক লয়ারকে আমরা দেখতে পাই। সারভানা খুবই সৎ একজন ব্যক্তি, কাজের ক্ষেত্রেও বেশি সৎ হওয়ায় খুব একটা কেস তার কাছে আসে না। সারভানার আন্টি সবসময় তার সাথেই থাকে। তার কাছে কোনো কেস না থাকায় আন্টি খুবই চিন্তিত। আজ সে সেই জন্য খুঁজে খুঁজে সারভানার জন্য দুজন ক্লায়েন্ট নিয়ে এসেছে, যারা একে অপরকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়েছে। বাড়ির লোক পাগলের মতো তাদেরকে খুঁজছে, তাই তারা কোর্ট ম্যারেজ করে নিতে চায়। কিন্তু কেউ তাদের কোর্ট ম্যারেজ করে দিতে রাজি হচ্ছিল না। সারভানা তাদের ডিটেলস নেওয়া শুরু করে। এর মধ্যে মেয়েটির বাড়ির লোক এসে হাজির হয় কোর্ট চত্বরে। তাদেরকে দেখে সারভানা ঘাবড়ে যায়, কারণ মেয়েটির বাবা অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল, আর এই জন্যই হয়তো অন্য কেউ তাদের কোর্ট ম্যারেজ দিতে রাজি হচ্ছিল না। সারভানাও রাজি হয় না, কারণ সে এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চায় না। সারভানা তাদেরকে বাড়ির লোকের সাথে চলে যেতে বলে। ছেলেটিকে তারা বেধড়ক মারতে শুরু করে আর মেয়েটিকে টেনে নিয়ে যেতে থাকে। মেয়েটির বাবা এসবের মধ্যে মেয়েটির নাম ধরে চিৎকার করলে সারভানা জানতে পারে মেয়েটির নাম সেলভি। সেলভি নামটা শুনেই সারভানা ইমোশনাল হয়ে পড়ে। মেয়েটিকে বাঁচানোর জন্য সারভানা প্রাণপণ লড়াই করে তার বাড়ির লোকের সাথে।
মেয়েটিকে তার প্রেমিকের সাথে হাতে তুলে দেয়। সারভানার রূপ দেখে তার বাড়ির লোক ভয়েই চলে যায়। প্রথমে না চাইলেও মেয়েটির নাম সেলভি জানার পরে তার এই রূপ ধারণ করার কারণ হলো সারভানার একমাত্র আদরের বোনের নাম ছিল সেলভি। আজ সে 10 বছর আগে প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেছে। বোনের সাথে 10 বছর যোগাযোগ না থাকলেও সে বোনকে খুবই স্নেহ করত। এরপর দেখা যায় গ্রামের মধ্যে সেলভি ও তার ছোট্ট পরিবার, হাজব্যান্ড ও 2 ছেলে মেয়েকে নিয়ে সুখের সংসার করছে সেলভি। তারা এক বাংলো বাড়িতে থাকে আর তার স্বামী একজন ইঞ্জিনিয়ার। সেলভির মেয়ে শক্তি, ছেলে সারভানা ও স্বামী সন্তোষ। দাদা সারভানার নামেই আদরের ছেলে সে নাম রেখেছে। সন্তোষ রিয়েল এস্টেটের বিজনেস করে এখন। সে খুবই স্বাস্থ্য সচেতনও ছিল, তাই প্রতিদিন সকালে জগিং করতে যেত। সন্তোষ যে এলাকায় জগিং করতে যেত সেটা কিছুটা জঙ্গলে ঘেরা এরিয়া। পথে রবি বলে একজনের সাথে জঙ্গলে তার দেখা হয়। সে নিজের ইউটিউব চ্যানেলের জন্য শ্যুট করতে বেরিয়েছিল। রবি ছিল গ্রাম প্রধানের ছেলে। তার সাথে অল্প কথা বলে সন্তোষ জগিংয়ে মন দেয়। কিন্তু কিছু দূর যেতেই সন্তোষ খেয়াল করে রাস্তাটা যেন ঘন সাদা ধোঁয়ায় ভরে যাচ্ছে। সন্তোষ আশ্চর্য হয়ে দেখে এমন সময় আচমকা একটা হাত এসে সন্তোষকে ধোঁয়ার মধ্যে টেনে নিয়ে যায়। এরপর দেখা যায় সন্তোষ মাটি থেকে উঠে চলে যাচ্ছে, কিন্তু তার মৃতদেহ পড়ে রয়েছে মাটিতেই, অর্থাৎ বাঘ। সন্তোষের রূপ ধরেছে সন্তোষরূপী বাঘ। সে প্রবেশ করে সেলভির বাড়িতে। সেলভির কাছে জানতে চায় বাচ্চারা কোথায়। সেলভি বুঝতেও পারে না যে এই মুহূর্তে তার সাথে যে এসেছে সে এক ভয়ানক অপশক্তি, যে একটু আগেই তার স্বামীকে হত্যা করেছে। সেলভি গল্পে মেতে ওঠে তার সাথে। এমন সময় গ্রামবাসীরা সেলভিকে ডাকতে এসেছে যে তার স্বামী জঙ্গলে মরে পড়ে আছে। সেলভি ভয় পেয়ে স্বামীর কাছে ছুটে যেতে চায়। সেখানেই দেখা যায় রবি ভিডিও করতে করতে সেলভির বাড়িতে উপস্থিত হয়েছে আর সেলভিকে গ্রামবাসীর সাথে জঙ্গলের দিকে ছুটে যেতে দেখে। আর এখন বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ পেয়ে রবি ভিতরে প্রবেশ করে। রবি ভিতরে ঢুকেই দেখে সেলভির পোষা কুকুরটা কুয়োর ভিতরে দেখে ডাকাডাকি করছে। রবি কাছে যেতেই দেখে তার মেয়ে শক্তি কুয়োর পাশে মাথা ফেটে পড়ে রয়েছে। কুয়োর কাছে যেতেই রবি দেখে কুয়োর ভিতরে সেলভিরই মৃতদেহ ঝুলছে। এই ঘটনার কিছুদিন পর এক পুলিশ অফিসার সারভানার বাড়ি গিয়ে জানায় সেলভির হাজব্যান্ড হার্ট অ্যাটাকে মারা গেছে। এই খবর শুনে সেলভি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বোনের মৃত্যুর খবরে সারভানা পাগলের মতো পুলিশটিকে মারতে শুরু করে, আর আন্টি এসে কোনো মতে সারভানাকে ঠেকায়। পরদিনই তারা সেলভির বাড়িতে উপস্থিত হয়। সেখানে গ্রাম প্রধান সহ গ্রামের অনেক মানুষই উপস্থিত ছিল। সারভানা এই হাভেলির ওনার সহ সন্তোষের হেল্পার, কার্পেন্টার, হেড মিস্ত্রি সবার সাথে পরিচিত হয়। সন্তোষ যেহেতু রিয়েল এস্টেটের বিজনেস করত, তাই সে পুরনো বাংলোগুলো রেনোভেট করে নতুন করে সাজিয়ে মোটা দামে বিক্রি করত। আর সেই বাড়ির কাজ শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। বাংলোটা যে ছিল আপাতত তার কাছে তেমন থাকার কোনো জায়গা বা টাকা পয়সা কিছুই ছিল না, সেই জন্য সে তার নাতনিকে নিয়ে বাংলোতেই থাকছিল। বাড়ির ওনারের ইচ্ছে ছিল বাংলা মোটা দামে বিক্রি করে সেই টাকায় সে নাতনির বিয়ে দেবে, কিন্তু সে আর কিছুই হলো না। তার নাতনি পেশায় একজন ডক্টর। দাদু নাতনির বিয়ে দিতে চাইলেও সে চায় গ্রামে আগে একটা ভালো হসপিটাল হোক, তারপর সে বিয়ে করবে। এছাড়া সন্তোষ বাজারে অনেক ঋণও করে রেখেছিল, সেগুলোর দেনা পাওনারাও এসেছে ভিড় করে বাংলোতে। সারভানা ঠিক করে এই বাড়ি বিক্রি করে সবার পাওনা টাকা সে মিটিয়ে দেবে। সিন এখানে কাট হয়। ছোট সারভানা বাবলস নিয়ে খেলছে। হঠাৎ ছোট ছোট বাবলস যুক্ত হয়ে বিশাল এক বাবলসে পরিণত হয়, আর তার মধ্যে এক অশরীরী নারীর ছায়া দেখতে পাওয়া যায়। ছোট সারভানা এটা দেখে খুব ভয় পায়। সে ছুটে বাইরে যেতে চায়। ঠিক তখনই মামা সারভানা আসলে তাকে অজান্তেই জড়িয়ে ধরে। মামা তাকে কোলে তুলে নাম জিজ্ঞাসা করতে চাইলে জানতে পারে সেলভি তার নামেই ছেলের নাম রেখেছে, সারভানা। সারভানা বুঝতে পারে বোন যোগাযোগ না রাখলেও তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসত, তাই দাদার নামেই ছেলের নাম রেখেছিল সে। ওনার বলে সেলভির মৃত্যুর পর থেকেই বাচ্চাটি কেমন যেন সবসময় ভয় পেতে থাকে। অন্যদিকে সারভানা শক্তির সাথে দেখা করতে যায়। সেলভির মৃত্যুর পর থেকে শক্তিও কোমায় চলে গেছে।
ওনারের নাতনি মায়াই শক্তিকে ট্রিটমেন্ট দিচ্ছে। মায়ার থেকে শক্তির শারীরিক অবস্থার কথা জেনে সার্ভানা চলে যায়। তখনই মায়া রহস্যময়ভাবে ইঞ্জেকশন দিতে দিতে সার্ভানার দিকে তাকায়। অন্যদিকে ছোট সার্ভানা ঘরে মোবাইল নিয়ে খেলছিল। ঠিক তখনই ফোনের ক্যামেরায় ভয়ানক কিছু সে লক্ষ্য করে। সে হাত দিয়ে সেটাকে ধরতে চায়, কিন্তু তার হাতে কিছুই আসে না। সে ভয়ে ছুটে চলে যেতে চায়। তখনই আন্টি আসে। সার্ভানা আন্টিকে সব কিছু খুলে বলে, কিন্তু আন্টি কিছু বিশ্বাস করতে চায় না। তখনই আন্টিও ভয়ানক কিছু লক্ষ্য করে, সেও ভয় পেয়ে যায়। কিন্তু সবাইকে এগুলো বললে সবাই আন্টিকে ভীতু ভাববে, তাই সে চুপ করে থেকে যায়। পরদিন সকালবেলা সার্ভানা সেলভির কবরের কাছে যায় আর ভাবতে থাকে সেলভি তাকে প্রমিস করেছিল যে সে কখনো সুইসাইড করবে না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেলভি বিয়ের আগে সন্তোষের সাথে সম্পর্ক নিয়ে তার মা বাবার সাথে ঝামেলা হয়। সেলভি সেখানে সুইসাইড করতে চায়, আর তখন সার্ভানা সেখানে আসে এবং বুঝিয়ে সুঝিয়ে বলে যে এই ম্যাটারটা নিয়ে সে মা বাবার সাথে কথা বলবে এবং সব কিছু ঠিক করে দেবে, তবে সে যেন কখনোই এই বোকামো করে সুইসাইড না করে, এইটা তাকে প্রমিস করতে বলে। সেলভি সেটাই করে। তাই প্রেজেন্ট সময়ে সার্ভানা নিশ্চিত যে তার বোন সুইসাইড করেনি। সেলভি যখন দাদার নাম ছেলের নামে রেখেছে, দাদাকে ভুলে যায়নি, তাহলে সে নিশ্চয়ই দাদাকে দেওয়া প্রমিসও কখনো ভোলেনি। সেলভির মৃত্যু নিয়ে তার কিছু খটকা লাগে। সে এই ব্যাপারে ডিটেলস জানার জন্য পুলিশ স্টেশনে যায়, কিন্তু অফিসের থেকে কোনো সাহায্য সে পায় না। আর সন্দেহের কথা জানলে তো পুরো ভিত্তিহীন বলে তাকে জানানো হয়। সার্ভানা এফআইআরের কপি দেখতে চাইলে অফিসার ব্যস্ততা দেখিয়ে চলে যায়। তারা বলে গ্রামের পুজো নিয়ে এখন তোড়জোড় চলছে, আর সেখানেই সমস্ত সিকিউরিটি নিয়ে অফিসাররা খুব ব্যস্ত, তাই আমি বেকার এই সব ফালতু ব্যাপারে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে চাই না। এটা মূলত সেই পুজো ব্যাপারে বলা হচ্ছে যেটা গল্পের শুরুতেই বলা হয়েছিল। সার্ভানা ও রবি জঙ্গলের পথে ফিরে আসছিল। রবি তাকে জানায় সেই দিন ঘটে যাওয়া কিছু কিছু দৃশ্য যে সে নিজের চোখে দেখেছিল, আর তার সবটাই পুলিশকে জানিয়েছিল। তার কাছে ক্যামেরা বন্দি করা কিছু কিছু টুকরো টুকরো ঘটনাও আছে, যেগুলো সার্ভানাকে সে দেখায়। সার্ভানা ফুটেজগুলো দেখে একজন তান্ত্রিককে দেখতে পায়। দেখে মনে হচ্ছিল সে যেন সন্তোষকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল। সার্ভানা রবির কাছে এই তান্ত্রিকের ব্যাপারে জানতে চাইলে রবি বলে সেদিন সেলভির পোস্টমর্টমের সময়ও আমি সেই লোকটিকে দেখেছিলাম। সার্ভানা বুঝতে পারে এই সব মৃত্যুর সাথে হয়তো তান্ত্রিকের কোনো না কোনোভাবে যোগসূত্র আছে। গাড়িতে বসে ওরা যখন তান্ত্রিকের ব্যাপারে কথা বলছিল, একই সময় ওই তান্ত্রিকও বাংলোর আশেপাশে ঘোরাঘুরি করছিল। তান্ত্রিক একটা জপমালা হাতে নিয়ে প্রবেশ পথে দাঁড়ালে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে জপমালাটা একা একে ঘুরতে শুরু করে এবং শেষে সেটি ছিঁড়ে যায়, যেটা দেখে তান্ত্রিকও ভয় পেয়ে যায়। অন্যদিকে ছোট সার্ভানা বাড়িতে বল নিয়ে খেলছিল। হঠাৎ করে বলটি দেওয়ালের মধ্যে প্রবেশ করে। তখন তার কাছে যেতেই দেওয়ালের মধ্যে থেকে একটা হাত বল নিয়ে বেরিয়ে সার্ভানার কাছে দেয়। এই সময় মায়া আসে আর শক্তি মায়ার কাছে চলে যায়। আবারও সার্ভানা যাওয়ার পথে অন্ধকারে এক নারী মূর্তি দেখতে পায় এবং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরক্ষণেই মায়া শক্তির রুমের দিকে তাকাতেই দেখে এক ভয়ানক দৃশ্য। এক বিভৎস নারী মূর্তি ছোলা চুলে বসে আছে শক্তির সামনে। মায়া ভয়ে দৌড়ে শক্তির কাছে যায়। সেখানে যেতেই সব গায়েব। মায়া দেখে নারী মূর্তিটি ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর প্রবল শক্তিতে ঘরের সব জিনিসপত্র ফেলে দিচ্ছে। মায়া অত্যন্ত ভয় পেয়ে যায়। এখানে সিন কাট হয় জঙ্গলে। সার্ভানা ও রবির গাড়ির সামনে এক অদ্ভুত প্রাণী চলে আসে। সার্ভানা সেটা দেখার জন্য বাইরে বেরিয়ে যায়। তখন তার সামনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কোনো এক অপশক্তি বিভিন্ন রকম রূপ ধারণ করে তাকে ভয় দেখাতে থাকে। রবি সেই সময় গাড়ির ভিতরেই ছিল। হঠাৎ সে সামনে সেলভিকে দেখতে পায়। রবি ক্যামেরা অন করে রেকর্ড করতে গেলে সেলভির গাড়ির সামনে চলে আসে আর রবি চিৎকার করে ওঠে। সেলভি তার পাশে। রবির গলা পেয়ে শ্রাবণা গাড়ির কাছে এসে দেখে সেখানে গাড়ি বা রবি কেউই ছিল না, শুধুমাত্র পড়েছিল রবির ক্যামেরাটা। শ্রাবণা ক্যামেরাটা ওপেন করতেই দেখে সেই তান্ত্রিক উকি মারছে। এখানেই সিন কাট হয়। পরদিন সকালে মায়া আন্টির কাছে গিয়ে গত রাতে সেই নারী মূর্তির কাণ্ড কারখানার কথা জানায়।
আন্টি বলে, আমিও জানি এই বাংলোতে ভূত আছে, তবে এখন এই কথা জানাজানি হয়ে গেলে বাংলা কিন্তু বিক্রিও হবে না, তাই চুপ করে যাও। এরপর সার্ভানা ফিরলে মায়া তাকে নিয়ে গ্রামের মেলায় যায়। এই মন্দিরেই হয় জাগ্রত দেবীর আরাধনা, আর দুদিন পরেই শুরু হবে সেই মহোৎসব ও পূজা। গ্রামবাসীরা বিশাল এক দেবী মূর্তি তৈরি করেছে, আর তার অপোজিটে তৈরি করেছে এক বিশাল আকৃতি বাঁশের অসুর। পূজা শেষে রীতি অনুযায়ী দেবীর মাধ্যমে আগুন জ্বালিয়ে ত্রিশূল দিয়ে এই অসুরের বিনাশ করা হবে। বহু দূর দূরান্ত থেকে পুরোহিত ও তান্ত্রিকরা এসেছে এই পুজোর জন্য। এখানে আমরাও এই পুরোহিতকে দেখতে পাই, যে মুভির শুরুতে বাঘের আত্মা বশ করেছিল। পুরোহিত মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের চূড়ায় কিছু একটা লক্ষ্য করে ঘাবড়ে যায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে সার্ভানা ও মায়া ঘরে ফেরার পর আবার জঙ্গলের রবির উদ্দেশ্যে সার্ভানা যায়। কিছু দূর গিয়ে সে রবির গাড়িটা দেখতে পায়। সেটা এক বড় বটগাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে পড়ে আছে। সে রবিকে আশেপাশে খুঁজতে শুরু করে। রবিকে দেখতে পায় ওই গাছেরই এক ডালে মৃত অবস্থায় ঝুলে আছে। সার্ভানার সাথে সাথে পুলিশকে ফোন করে। পুলিশ সহ রবির বাবা গ্রাম প্রধান আসেন। রবির বাবা তাকে কোলে শুয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, দুদিন পরই তোর জন্মদিন ছিল, কত কিছু আয়োজন করব ভেবেছিলাম, সব শেষ হয়ে গেল। পুলিশ আসে, পাশে তদন্ত করে। সার্ভানা এই একই সন্দেহ করে, কারণ গত রাতের শেষ অবধি সার্ভানাই তার সাথে ছিল, তাই পুলিশ ভাবে হয়তো সার্ভানাই কিছু করেছে। সার্ভানা গত রাতের সেই ঘটনা তান্ত্রিকের কথা জানায়। পুলিশ এইসব মানতে চায় না। তারা ভাবে হয়তো সার্ভানা কোনোভাবে নিজেকে বাঁচানোর জন্য এইসব তান্ত্রিকের গল্প বলছে। ঠিক তখনই সার্ভানা খেয়াল করে আড়াল থেকে সেই তান্ত্রিক সব কিছু লক্ষ্য করছে। সার্ভানা দ্রুত তার পিছনে ধাওয়া করে, কিন্তু তান্ত্রিক যেন জঙ্গলের মধ্যেই হাওয়া হয়ে যায়। সার্ভানা পুলিশের কাছে গিয়ে তান্ত্রিকের পালিয়ে যাওয়ার ঘটনা জানাতেই পুলিশ তদন্ত করার জন্য শুরু করে। বেশ কিছুক্ষণ জঙ্গলের ভিতরে চলার পর গহীন বনের মধ্যে সেই তান্ত্রিকের ডেরা তারা দেখতে পায়। তান্ত্রিক সেখানে না থাকলেও তার তন্ত্র সাধনার সামগ্রী সেখানে রাখা ছিল। তার মধ্যে শ্রাবণা, সন্তোষ, সেলভি, রবি ও শক্তির ছবি খুঁজে পাওয়া যায়। এইসব দেখে পুলিশও সন্দেহ হয় হয়তো সত্যিই হত্যার পিছনে এই তান্ত্রিকেরই হাত আছে। পুলিশ সেখান থেকে বেরিয়ে আসে আর হত্যাগুলো নিয়ে তদন্ত প্রবল করার কথা বলে। তখনই দেখা যায় তান্ত্রিক তার আস্তানার উপরে গাছের মগডালে বসে তাদের সমস্ত কথা শুনছিল, আর তান্ত্রিকের হাতে রয়েছে ওই ইন্সপেক্টরেরই ছবি। হয়তো এবারই মৃত্যুর পালা ইন্সপেক্টরের। অন্যদিকে বাংলোতে ছোট সার্ভানার সাথে প্রতিনিয়ত ভৌতিক ঘটনা ঘটতেই থাকছে। সে ভয় পেয়ে চলে যাচ্ছে দিদির কাছে। সেখানে গিয়ে কাঁদতে থাকে আর বলে, তুমি কবে জেগে উঠবে দিদি, আমার খুব ভয় লাগে একা একা। তখনই শক্তির গায়ের উপর দিয়ে একটি হাত এগিয়ে আসে। সার্ভানা ভয় পেয়ে পালিয়ে যেতে চায়। তখনই তার মামা এসে জানতে চায় তার কী হয়েছে। সার্ভানা কিছু না বলে পালিয়ে যায়। তখনই হাত লেগে একটি অ্যালবাম চোখে পড়ে সার্ভানার। সে ছবিগুলো দেখতে শুরু করে। সে দেখতে দেখতে শক্তির জন্মদিনের একটা ছবি, তাতে তার চোখ আটকে যায়। সেখানে শক্তির ডেট অফ বার্থ ছিল আগামীকাল, অর্থাৎ পুজোর দিন। শ্রাবণার কাছে ব্যাপারটা রহস্যজনক মনে হয়, কারণ রবির বাবা রবির মৃত্যুর সময় তার জন্মদিনের কথা বলেছিল। রবির জন্ম হয়েছে পুজোরই দিন। শ্রাবণা নিজের সন্দেহ দূর করার জন্য লুকিয়ে লুকিয়ে অফিসে যায় আর সবার ডেথ সার্টিফিকেট ও বার্থ ডেটটা চেক করে। সব ফাইল চেক করে জানতে পারে রবি শক্তি ইন্সপেক্টরের ডেট অফ বার্থ ছিল একই। তারা আলাদা আলাদা বছরে কিন্তু একই সময়ে একই দিনে তারা জন্মগ্রহণ করেছিল। শুধু তাই নয়, 3 জনের শরীরেই ছিল একই রকম বার্থমার্ক। শ্রাবণা বাংলোয় ফিরে এসে শক্তির বার্থমার্ক দেখে পুরোটা নিশ্চিত হয়। শ্রাবণা মায়াকে সবটা খুলে বলে, আর এটাও জানায় শক্তি ও তান্ত্রিকের টার্গেট লিস্টে আছে। তারা শক্তিকে এক গোপন রুমে শিফট করে দেয়। সেটা মায়া ও শ্রাবণা ছাড়া আর কেউ জানতো না। শ্রাবণা এই সব কিছু ইন্সপেক্টরকে জানিয়ে সাবধান করতে যায়, কিন্তু সে ফোন রিসিভ করে না। শ্রাবণা মায়াকে শক্তির কাছে থেকে থাকতে বলে এবং নিজে ইন্সপেক্টরের কাছে যায়। সে আন্দাজ করেছিল আজ রাতেই হয়তো তান্ত্রিককে কিছু সে করবে। শ্রাবণা চলে যাওয়ার পরপরই সেই পুরোহিত বাংলোতে আসে।
কাঁদতে কাঁদতে মায়াকে বলে, গত বছর এই উৎসবের থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। মন্দিরের পুরোহিতরা বলেছেন 6 জন মেয়েকে নিম পাতা দান করলে আমি আমার মেয়েকে ফিরে পাবো। মায়া না নিতে চাইলেও হাতে পায়ে পড়ে পুরোহিত তাকে নিম পাতার একটা পুঁটলি দেয়। এরপর বলে, বাড়ির ভিতরেও একটা মেয়ে আছে, আমি জানি, আমি তাকেও এটা দিতে চাই। তাকে নিম পাতাটা দিলেই আমার 6 জন মেয়ে পূর্ণ হবে আর আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। মায়া কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু তখন আন্টিও বলে মায়াকে যে সামান্য একটা নিম পাতাই তো, চলো তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। মায়া কিছুটা বাধ্য হয়েই তাকে শক্তির কাছে নিয়ে যেতে রাজি হয়। অন্যদিকে পুলিশ স্টেশনে ইন্সপেক্টর জানতে পারে রবির বডির যেখানে পাওয়া গেছে সেখানে একটা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। তখনই ইন্সপেক্টর দেখে পুলিশ স্টেশনের বাইরে থেকে সেই তান্ত্রিক আবারও সবটা নজর রাখছে। ইন্সপেক্টর ও কনস্টেবল তান্ত্রিকের পিছনে ধাওয়া করে। বাংলোতে পুরোহিত প্রবেশ করার সাথে সাথেই এক অদৃশ্য শক্তি এসে ওই উপস্থিতি সে লক্ষ্য করে। অদৃশ্য শক্তি কোনো পুরোহিতকে বাড়িতে প্রবেশ করতে বাধা দিচ্ছে, কিন্তু পুরোহিত সমস্ত বাধা পেরিয়ে শক্তির রুমে চলে যায়। কিন্তু মায়া এটা বুঝতে পারে না শক্তির নতুন রুমে কোনটা সেটা তো আর কেউ জানতই না। পুরোহিত কিভাবে সেই জায়গায় সঠিক জায়গায় চলে যাচ্ছে। রুমে ঢুকে এসে শক্তির রুমের দরজা জানলা বন্ধ করে দেয় বিনা হাত দিয়েই। আন্টি ও মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা দরজা পিটতে থাকে, দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা কিছুতেই তারা খুলতে পারে না। পুরোহিত আসলেই বাংলাতে প্রবেশ করেছে নাটক করে। তার একমাত্র উদ্দেশ্য শক্তিকে হত্যা করা। পুরোহিত শক্তিকে হত্যা করতে গেলে এক অদৃশ্য শক্তি পুরোহিতের উপর অ্যাটাক করে। এরপর নারী রূপ ধারণ করে পুরোহিতকে মেরে জোর করে ঘর থেকে বাইরে বের করে ফেলে দেয় বাইরে। এরপর বারবার পুরোহিতকে তুলে আছাড় মারতে থাকে। পুরোহিত কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে জঙ্গলে তান্ত্রিকের পিছু করতে করতে ইন্সপেক্টর ও কনস্টেবল আলাদা হয়ে যায়। হঠাৎ সেখানে ইন্সপেক্টরকে খুঁজতে খুঁজতে শ্রাবণা এসে হাজির হয়। তারা দুজন মিলে ইন্সপেক্টরকে খুঁজতে শুরু করে। এদিকে ইন্সপেক্টরকে একা পেয়ে তান্ত্রিক তার সামনে চলে আসে। সে তন্ত্রবিদ্যার মাধ্যমে ইন্সপেক্টরের মুখে কিছু গুঁড়ো ছড়িয়ে অজ্ঞান করে নিয়ে যায় গভীর জঙ্গলে। সেখানে তাকে শুইয়ে আবারও কিছু মন্ত্রপাঠ করছিল। ঠিক তখনই শ্রাবণা কনস্টেবল চলে আসে। তারা আরেকটা মশাল তান্ত্রিকের দিকে ছুড়ে দেয়। ইন্সপেক্টরের কাছ থেকে দূরে সরিয়ে দেয় তান্ত্রিককে। এরপর শ্রাবণা তান্ত্রিককে অ্যাটাক করে, তাকে মারতে থাকে আর জানতে চায় কেন সে এতগুলো মানুষকে হত্যা করছে আর কেনই বা ইন্সপেক্টরকে হত্যা করছে। তান্ত্রিক বলে, তোমরা আমাকে ভুল বুঝছে, আমি এদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলাম আর এখন আমি ইন্সপেক্টরকে বাঁচাবো, নইলে সে এক্ষুনি মৃত্যু হবে তার। শ্রাবণা তান্ত্রিকের কথা বিশ্বাস করে না। তখনই হঠাৎ করে ইন্সপেক্টরের বডিটা শূন্যে উঠে যায়। কিছুক্ষণ শূন্যে ভেসে থেকে ছটপট করতে করতে সজোরে মাটিতে পড়ে যায়। মৃত্যু হয় ইন্সপেক্টরের। এবার শ্রাবণা বিশ্বাস করে তান্ত্রিক নয়, অন্য কোনো অপশক্তির হাতে রয়েছে এর পিছনে। সিন কাট হয় বাংলোতে। অপরদিকে দেখা যায় একইভাবে শক্তিও ছটফট করছে। ছটফট করতে করতে যখন সে হাওয়ায় উঠতে যাবে এমন সময় শক্তি কোমা থেকে বেরিয়ে উঠে জেগে ওঠে। ছোট শ্রাবণার দরজার বাইরে থেকেই সমস্ত কিছু দেখছিল। তারা দেখে রুমের মধ্যে তার মা অর্থাৎ সেলভি বসে আছে। সেই শক্তিকে রক্ষা করছিল আর সেই জাগিয়ে তুলেছে শক্তিকে। এতদিন ধরে যে অপশক্তি বাংলোতে ঘোরাঘুরি করছিল সেটা আসলে অন্য কেউ নয়, এই সেলভিরই আত্মা। সন্তানদের রক্ষা করার জন্য মা শত কষ্টের মাঝেও থেকে গেছিল বাংলোতে। অন্যদিকে পরদিন সকালে তান্ত্রিককে পুলিশ স্টেশনে জেরা করে সেই পুরোহিতের কথা জানা যায়। পুলিশ পুরোহিতের বাড়িতে গিয়ে দেখে সেখানে পুরোহিত ও তার স্ত্রীর মৃতদেহ পড়ে আছে, কিন্তু দেহগুলো দেখে মনে হচ্ছিল সেটা বেশ কয়েকদিনের পুরনো, কারণ অনেক দিন আগেই মৃত্যু হয়েছে পুরোহিত ও তার স্ত্রীর। অর্থাৎ বাংলোতে যাকে দেখা গেছিল সে কিন্তু আদতেও পুরোহিত ছিল না, সে ছিল পুরোহিত রূপী বাঘ। পুরোহিত ও তার স্ত্রীকে মেরে ফেলে বাঘ পুরোহিতের রূপ ধরে বাংলোতে গেছিল শক্তিকে হত্যা করতে, কিন্তু সেলভি তা হতে দেয়নি। তান্ত্রিক এটাও জানায় তার পূর্বপুরুষরা বহু বছর আগে অনেক চেষ্টা করার পর বাঘকে বন্দি করতে সক্ষম হয়েছিল, কিন্তু কোনো এক কারণে বাঘের আত্মা আবারও মুক্তি পেয়ে গেছে। গল্পের প্রথমেই আমরা দেখেছিলাম অজান্তেই পুরোহিতের হাত থেকে বাঘ মুক্তি পেয়ে যায়। তান্ত্রিক বলে কয়েক বছর আগে গ্রামের সবাই পুরোহিতের মেয়েকে জলে মৃত অবস্থায় দেখতে পায় এবং দেহটি অনেক দিনের পুরনো বলেই মনে হচ্ছিল। তবে
সেই সময়ও পুরোহিতের মেয়ে তার মা বাবার সাথে ওই গ্রামেই বাস করছিল। তখনই তান্ত্রিক বুঝতে পারে এটা একমাত্র বাঘই হতে পারে। সে এখন পুরোহিতের মেয়েকে হত্যা করে তার রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই সে পুরোহিতের সাথে দেখা করতে চায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে পুরোহিত ও তার স্ত্রী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। হয়তো পুরোহিত চায় তার স্ত্রী সত্যিটা জানুক। যাই হোক, তান্ত্রিক কোনোভাবে জানতে পারে পুরোহিত তার পরিবার অর্থাৎ বাঘও রয়েছে এই গ্রামে, সেই জন্য সেও এই গ্রামে চলে এসেছে। পুরোহিত বাঘের আত্মাকে মন্দিরের একদম চূড়োতে একটা কলসের মধ্যে বন্দি করে রেখেছিল। বাঘ সেটা জেনে যায়। সে নিজের আত্মাকে মুক্ত করার জন্য মন্দিরে যায়, কিন্তু খারাপ শক্তি হওয়ায় দেবীর মন্দিরে প্রবেশ করতে সে পারছিল না। তাই অন্য একজন লোককে টাকা দিয়ে সে তার কলসটাকে জোগাড় করে, সেখান থেকে নিজের আত্মাকে মুক্ত করে। কিন্তু মুক্ত করলেও সে আগের মতো শক্তির অধিকারী হতে পারে না। তাই তাকে সমস্ত ক্ষমতা ফিরে পেতে হলে ওই পুজোর দিন জন্মেছে এমন 3 জনকে বলি দিতে হবে। আর তার মধ্যেই ছিল রবি, শক্তি ও ইন্সপেক্টর। বাঘ প্রথমেই শক্তিকেই টার্গেট করেছিল। তাই তার বাবা সন্তোষকে হত্যা করে বাংলোতে প্রবেশ করে। সন্তোষের রূপ নিয়ে সে যখন সেলভির কাছে জানতে চায় শক্তি কোথায়, তখনই পাশে থাকা একটা আয়নাতে সেলভি বাঘের ভয়ানক রূপ দেখে ফেলে। সেলভি বুঝতে পারে এই অপশক্তি হয়তো তার বাচ্চাদেরকেই হত্যা করতে চায়। বাঘকে কোনোভাবে বিভ্রান্ত করে তার চোখের আড়ালে বাচ্চাদেরকে লুকিয়ে দেয়। বাচ্চারা যাতে এসব দেখে ভয় না পেয়ে যায়, তাই সেলভি তাদেরকে মিথ্যে কথা বলে যে তোমাদের বাবা আমাদের সাথে লুকোচুরি খেলছে, কোনোভাবে কিন্তু বাবার সামনে যাওয়া যাবে না। বাচ্চারা সেটাই বিশ্বাস করে নেয়। বাবা রবি বাঘের সাথে তারা লুকোচুরি খেলতে থাকে, কিন্তু বাঘ সমস্ত রকমভাবে চেষ্টা করছিল তাদেরকে ধরার। বাঘকে বিভ্রান্ত করতে করতে সেলভি একসময় বাঘের হাতে ধরা পড়ে যায়। সে সেলভির মাথায় এক প্রবল আঘাত করে। সেলভির মাথা ফেটে রক্ত পড়তে থাকে, কিন্তু কষ্ট হলেও তাকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে। কোনো রকমভাবে বাঘকে কায়দা করে ঘরের মধ্যে বন্দি করে বাচ্চাদেরকে নিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করে সে। কিন্তু তাড়াহুড়োর মধ্যে গাড়ির চাবিটাই নিতে সে ভুলে যায়। তাই চাবি নিতে বাড়ির ভিতরে গেলেই সে বাঘের হাতে ধরা পড়ে যায়। বাঘের পর তার উপর আঘাত করতে থাকে, কিন্তু বাচ্চারা যাতে ভয় না পেয়ে যায় তাই তাদেরকে কোনোভাবেই সে বুঝতে দেয় না যে অপশক্তি তাদের মাকে হত্যা করতে যাচ্ছে। বাচ্চাদের সামনে হাসি মুখে সবটা লড়াই করে সেলভি। আমৃত্যু লড়াই করার পরেও বাঘ সেলভিকে হত্যা করে সেলভির মৃতদেহ ঝুলিয়ে দেয় কুয়োর মধ্যে। বাঘ এবার সেলভির রূপ ধারণ করে নেয়। তখনও পর্যন্ত বাচ্চারা গাড়ির ভিতরেই ছিল। তাদেরকে বাঘ খুঁজতে যাবে এমন সময় গ্রামবাসীরা সেলভিকে ডাকতে আসে যে তার স্বামীকে মৃত অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে গেছে। সেলভি রূপী বাঘ যাতে ধরা না পড়ে যায় তাই জন্য সে নাটক করে গ্রামবাসীর সাথে সাথে চলে যায় জঙ্গলে। অন্যদিকে মাকে না দেখতে পেয়ে শক্তি গাড়ি থেকে বেরিয়ে মাকে খুঁজতে থাকে। সে কুয়োর কাছে গিয়ে দেখে মায়ের মৃতদেহ ঝুলছে কুয়োতে। এটা দেখে সে আতঙ্কে পিছিয়ে যায়, তখনই পা স্লিপ করে পড়ে যায় আর মাথায় প্রবল চোট লাগে। সে কোমায় চলে যায়। এরপর বহু রকমভাবে বাঘ শক্তিকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু মায়ের আত্মা বারবার সন্তানকে রক্ষা করে গেছে। এরপরই বাঘ রবিকে হত্যা করে। এর মাঝে পুরোহিত জানতে পারে মন্দিরে বাঘের আত্মা বন্দি করা কলসটা গায়েব, অর্থাৎ বাঘ আবারও মুক্তি পেয়ে গেছে। সে দ্রুত বাড়ি ফিরে স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাড়ি গিয়ে বুঝতে পারে অলরেডি বাঘ তার স্ত্রীকে হত্যা করে তার স্ত্রীর রূপ ধারণ করে বসে আছে। এরপর বাঘ পুরোহিতকে হত্যা করে আর পুরোহিতের রূপ নিয়ে বাংলাতে যায় শক্তিকে হত্যা করতে, কিন্তু সেখানে সেলভির আত্মা সেটা কিছুতেই হতে দেয় না। তাই সে ইন্সপেক্টরকে হত্যা করে। সব কথা শুনে ডিএসপি বুঝতে পারে না তান্ত্রিকের কথাগুলো আদতেও সত্যি কিনা। তাই সে পুজো শেষ হওয়া অবধি তান্ত্রিককে লকআপেই রাখার সিদ্ধান্ত নেয়। ডিএসপি চলে যাওয়ার পরপরই বাঘ পুলিশ স্টেশনে এসে তাণ্ডব শুরু করে। বাঘ তার অপশক্তি দিয়ে থানার সবাইকে মারধর করতে থাকে আর পুরো থানা ভাঙচুর চালায়। তখন তান্ত্রিক বীজ মন্ত্র পাঠ করে নিজের সর্বশক্তি দিয়ে তাকে তাড়িয়ে দিয়ে আসে। অন্যদিকে সাইফানা শক্তির বার্থডে সেলিব্রেট করছে। তখন তার অতীতের কথা ভেবে শ্রাবণা অনেক ইমোশনাল হয়ে যায়। শ্রাবণা বলে হয়তো সেলভিকে সে বাঁচাতে পারেনি, তবে তার জান প্রাণ দিয়ে তার 2 সন্তানকে রক্ষা করবে। এই কথাগুলো পাশে বসে সেলভিও শুনছিল, সেও ইমোশনাল হয়ে যায়।
এখানে আমরা দেখতে পাই শুধুমাত্র সেলভির দুই সন্তানই সেলভিকে দেখতে পায়, এছাড়া আর কেউ সেলভিকে দেখতে পায় না। তবে শ্রাবণা রিয়ালাইজ করে যে সেলভি হয়তো তার পাশেই আছে। এরপর মায়া হসপিটাল থেকে ফিরে আসে। তবে মায়া স্কুটি নিয়ে যখনই হাভেলির ভিতর ঢুকতে যায় তখনই কোনো এক শক্তি তাকে ঘরে ঢুকতে দেয় না, তাকে ছুঁড়ে ফেলে দেয়। হয়তো সেলভির আত্মাই তাকে বাধা দিচ্ছিল। তখন সে উঠে আবারও যখন ঘরে ঢুকতে যায় আবারও তাকে ফেলে দেয়। মায়া বুঝতে পারে না যে কেন এটা হচ্ছে। তখন সবাই মিলে দৌড়ে আসে এবং মায়াকে আস্তে আস্তে ঘরের ভিতর নিয়ে যায়। মায়া ঘরের ভিতরে ঢুকে যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো যখন বাড়ির একটা চাকর স্কুটিটা নিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাবে তখন আবারও স্কুটিটা পড়ে যায়। তখন শ্রাবণা ভাবে যে হয়তো কোনো রকমভাবে ওই স্কুটিতে কিছু আছে যেটা সেলভি চায় না যে তার বাচ্চার কাছে যাক। শ্রাবণা হালকা একটা একটা করে জিনিসপত্র ঘরের ভিতর ছুটে থাকে, সব জিনিসই ঘরের ভিতর চলে যায়, শুধুমাত্র তার অ্যাপ্রনটা, মায়ার অ্যাপ্রনেরটা সেটা যেতে চায় না। মায়ার অ্যাপ্রনে ছিল রক্তের একটা দাগ। এটার ব্যাপারে মায়া জিজ্ঞাসা করলে সে জানায় আজ পুলিশ স্টেশন থেকে অনেকজন আহত লোক এসেছিল, আর তার মধ্যে তান্ত্রিক, কনস্টেবল, গ্রামের প্রধান সবাই ছিল। তবে এটা আর কার রক্ত সেটা পরীক্ষা না করে বলা যাবে না। মায়ার সেই রক্ত স্যাম্পল ল্যাব টেস্ট করতে জানতে পারে যে এটা কোনো মানুষের রক্ত নয়, এটা এমন এক প্রাণীর রক্ত যেটা জলে স্থলে উভয়েই বাস করে। এরকম একটা অদ্ভুত প্রাণীর রক্ত কিভাবে তার অ্যাপ্রনে লাগতো শ্রাবণা সেটা বুঝতে পারে না। এমন প্রাণীর রক্ত কোথা থেকে আসলো? সে মায়াকে নিয়ে হসপিটালে যায়। সেখানে জানতে পারে গ্রাম প্রধান বা তান্ত্রিক কেউই সেখানে নেই। সার্ভাররা গ্রামের প্রধানের বাড়ি গিয়ে জানতে চায় যে তান্ত্রিক কোথায়। এই কথার কোনো জবাব তো আসেই না, উল্টে প্রধানের লোকজন সার্ভানাকে মারতে শুরু করে। তুমুল মারামারির মধ্যে সার্ভানা জানতে পারে তান্ত্রিক অনেক আগেই মারা গেছে আর তার মৃতদেহটা রয়েছে প্রধানের গাড়ির ডিকিতে। এটা দেখে প্রধানও ঘাবড়ে যায়। এখানে আমরা জানতে পারি বাঘ যখন তান্ত্রিককে অ্যাটাক করেছিল পুলিশ স্টেশনে তখন তান্ত্রিক বাঘকে তো তাড়িয়ে দিতে গিয়েছিল, কিন্তু সেখানেই বাঘ তান্ত্রিককে হত্যা করে আর তার রূপ নিয়ে ফিরে আসে পুলিশ স্টেশনে। তান্ত্রিক রূপী বাঘ এরপর হসপিটালে যায় আর প্রধানকে বলে যে সে যদি শক্তিকে বশ করতে পারে তাহলেই শক্তির মাধ্যমে আমরা আবারও বাঘকে বন্দি করতে পারবো, নইলে বাঘ আমাদের সবাইকে মেরে ফেলবে। তবে শক্তির কাছে তখনই পৌঁছানো সম্ভব হবে যখন সেলভির মৃতদেহ নষ্ট করা যাবে। এই সব মিথ্যে বলে বাঘ প্রধানকে কনভিন্স করে সেলভির কাছে সেলভির দেহটা কোথায় সেটা দাফন আছে সেটা জানতে ফেলে, কারণ সেলভির আত্মাকে নষ্ট না করলে সে শক্তিকে হত্যা করতে পারবে না। সার্ভানার কাছে প্রধান এই সব কথা খুলে বলে আর প্রধান বুঝতে পারে যে বাঘ তাকেও বোকা বানিয়েছে। অন্যদিকে দলবল নিয়ে তান্ত্রিক রূপী বাঘ মাটি খুঁড়ে সেলভির মৃতদেহ বার করে জ্বালিয়ে ফেলবে বলে, নইলে তার আত্মা নষ্ট করা সম্ভব হবে না। সেলভির আত্মাও বুঝতে পারে যে বাঘ তার আত্মাকে নষ্ট করতে যাচ্ছে। আত্মা নষ্ট হয়ে গেলে সেলভি আর তার বাচ্চাদের কোনোভাবে রক্ষা করতে পারবে না। সেলভি সেখানে আসে বাঘের সাথে লড়াই করতে, কিন্তু রবি ও ইন্সপেক্টরকে বলি দেওয়ার ফলে বাঘ অভূত ক্ষমতার অধিকারী হয়ে গেছে। সেলভি তার সর্বশক্তি দিয়ে পেরে ওঠে না। বাঘের কাছে সেলভি হাত জোর করে অনুরোধ করে তার বাচ্চাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তার কথা সেলভির না শুনে সেলভির বডিকে জ্বালিয়ে দেয় বাঘ। সেই সময় সার্ভানা চলে আসে। ততক্ষণে বাঘ সেখান থেকে চলে গেছে হাভেলিতে। সেলভির আত্মা শেষ হওয়ার আগে শেষবারের মতো ভাইয়ের কাছে দেখা দেয় সে, আর অনুরোধ করে সে যেন যে কোনোভাবেই হোক না কেন শক্তিকে রক্ষা করে। সার্ভানা মায়াকে ফোন করে সবটা জানায় আর নিরাপদ স্থানে শক্তিকে লুকিয়ে রাখতে বলে, কিন্তু অলরেডি বাঘ বাংলোতে পৌঁছে গেছে। সে শক্তিকে খুঁজতে থাকে। বাড়ির সবাই মিলে তাকে বিভ্রান্ত করতে থাকে নানা কথায়। সেই সুযোগে শক্তিকে নিয়ে মায়া পালিয়ে যায় মন্দিরে। বাঘও পিছনে পিছনে যায়। সার্ভানাও সেখানে গিয়ে পৌঁছায় আর বিশালাকার অসুরের প্যান্ডেলের মধ্যে শক্তিকে লুকিয়ে রাখে। বাঘও সেখানে পৌঁছে যায়। সার্ভানা জান প্রাণ দিয়ে বাঘের সাথে লড়াই করে, তবে তার অশুভ শক্তির সাথে একটা সাধারণ মানুষের পেরিয়ে ওঠা এতটাও সোজা নয়। এক সময় তার চোখকে ফাঁকি দিয়ে সার্ভানা শক্তিকে নিয়ে দেবীর মূর্তির কাছে বেরিয়ে আসে, কিন্তু ঐশ্বরিক শক্তির কারণে বাঘ সেই অসুরের মধ্যেই আটকা পড়ে যায়। শত চেষ্টার পরও সে সেখান থেকে বার হতে পারে না। এই মুহূর্তে দেবীর হাতে থাকা ত্রিশূলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
দেবী মায়ের ত্রিশূল অসুরের চোখে বিঁধে যায় আর পুরো মূর্তিটা আগুন লেগে ধ্বংস হয়ে যায়। সাথে ধ্বংস হয় ওই বাকের মতো অশুভ পৈশাচিক শক্তি। দৈবিক শক্তি দ্বারা আবারও বাকের অশুভ শক্তির বিনাশ ঘটে। শুভ শক্তির কাছে অশুভ শক্তি সারা জীবন হেরে গেছে, আর সেটাই হবে। এটাও একটা সেটারই দৃষ্টান্ত। সত্যি কথা বলতে পার্সোনালি মুভিটা আমার দারুণ লেগেছিল। এরকম হরর মুভি হয়তো খুব কমই হয়। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শ্রেয়া, ফিরে আসবো নতুন একদিন নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকবেন সিনে গল্পতে।